ইয়ে, এই আমবাড়ির রাস্তা ধরে আসলাম, যাব ভবানী পাঠক মন্দির। মন্দিরের গেট বন্ধ। সুপ্রভাত বন্ধুরা, আজকে 19শে জানুয়ারি সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার একটা ছোট্ট রাইডে। আজকে একটা নতুন ডেস্টিনেশনে যাব, সেটা হচ্ছে আমাদের আমবাড়ি হয়ে আমি চলে যাব সোজা বাগডোগরা। এই বাগডোগরা সেই বাগডোগরা নয় যে বাগডোগরায় বিমানবন্দর। এখানে একটা বাগডোগরা মোড় বলে একটা লোকেশন আছে, সেখান থেকে লেফট টার্ন করে আমি শিকারপুর চা বাগানের ভিতর দিয়ে সোজা চলে যাব আজকে ভবানী পাঠকের মন্দিরে। তা ভবানী পাঠকের মন্দির এবং দেবী চৌধুরানী সম্পর্কে তোমরা আগে অনেক শুনেছ, তিস্তা পারে অনেক তাদেরকে নিয়ে অনেক গাথা আছে, সেগুলো আমি আলোচনা করব। তো আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে ভবানী পাঠকের মন্দির। এখন আমি উপস্থিত আছি করতোয়া ব্রিজের পাশে আমবাড়িতে। এখন এখান থেকে বাড়ির থেকে আসলাম ইস্টার্ন বাইপাস হয়ে, ঘোড়ামোড় হয়ে, এখন আমবাড়ি বাজার হয়ে আমি এগিয়ে যাব ভবানী পাঠকের মন্দিরের দিকে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার এই ব্লগ। আর যদি ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই আমার আজকে ফড়িংকে কালকে আমি একটু ধোয়া মোছা করেছি, পরিষ্কার করেছি। আগের দিন ফড়িং 120 কিলোমিটার রাইড করে এসছে। ফড়িং খুব টায়ার্ড ছিল, ফড়িংকে 8 দিন রেস্ট দিলাম। তো চলো দেখতে থাকো ইউটোপিয়ান অরূপ। আমবাড়ি বাজার, আজকে পিকনিকের বড় ভিড়। তো আজকে একটু বেরোতে আমার দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছিলো। রাস্তায় বেরিয়ে আবার বাড়িতে গেলাম, টাকা নিতে ভুলে গেছিলাম। তো মোবাইল মানির ভরসায় তো আর যাওয়া যায় না, কোথায় ফ্যাসিলিটি আছে না আছে, তাই আবার বাড়িতে গেলাম। ওখানে একটু টাইম আমার নষ্ট হলো। তখন আপাতত আমবাড়ি হয়ে এই রাস্তাটা বারবারই আসি। যে কোনো ডেস্টিনেশনে যেতে গেলে পরে জলপাইগুড়ির দিকে এই আমবাড়ি জংশন পয়েন্ট এখান দিয়ে ক্রস করতেই হয় আমাকে। একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে এই জায়গাটার সাথে। এইখান থেকে বাঁদিকে আমরা টার্ন নেব। সকালে কিছু খেয়ে আসিনি, তাই এখন ভাবছি আমবাড়ির ভিতরে ঢুকে কোনো জায়গার থেকে রুটি পরোটা কিছু খেয়ে নেই। বাঁদিক দিয়ে আমি যাব, কিন্তু এখন সোজা এই রাস্তা নিচ্ছি। এখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেই, তারপরে এগোই। কারণ কি এখন অলরেডি 10:30 বেজে গেছে প্রায়। এখন যদি ব্রেকফাস্টটা না করি এনার্জি ল্যাকিং হবে। আগের দিন এখানে একটু দাঁড়িয়েছিলাম, চাটা খুব ভালো খেয়েছিলাম। আজকে দেখি পাওয়া যায় কিনা। চা ছাড়া আর কি রাখেন? খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই? ওইটা পুরীর দোকান না? আপনার কাছ থেকে চাটা খাবো। আগের দিন চাটা খাইছিলাম, খুব ভালো। খেয়ে নেই দেখি এখানে। এটা কি পরোটা না পুরি? আগের দিন আমবাড়িতে যখন এসেছিলাম তখন এই দিদির দোকানে চা খেয়েছিলাম। দিদির চা খুব ভালো, মিষ্টি কম দিয়ে সুন্দর মতন বানিয়ে দিয়েছে। জানি না কপালে বানাবে। হ্যাঁ হ্যাঁ, আর তাই আজকে আসলাম এই সামনের দোকান থেকে একটু পুরি খেলাম। যদিও আমি পুরি খাই না সকালে, আজকে অগত্যা তেলটা কম দিয়েছিল, বেশ ভালো ছিল। হ্যাঁ, তা এখন চা খাই, তারপরে একদম রাস্তায় দেখা হচ্ছে। আমবাড়ি থেকে হালকা ব্রেকফাস্ট করে নিলাম। ওখানে ব্রেকফাস্ট করতে 30 টাকা খরচা হলো, 10 টাকা চায়, সব মিলে 40 টাকা। এখন আমি যাচ্ছি ভবানী পাঠক মন্দিরের দিকে। রাস্তায় পড়বে শিকারপুর চা বাগান, জলপাইগুড়ির একটা প্রসিদ্ধ চা বাগান, অনেক পুরনো চা বাগান। এই রেলওয়ে ক্রসিং, এই আমবাড়ি রাস্তা হয়ে এই রেলওয়ে ক্রসিংটা আমাদের ক্রস করতে হবে। এই রেলওয়ে ক্রসিং ক্রস করার পরে এই সোজা রাস্তাটা সেটা চলে যাবে
বাগডোগরা মোড়ের দিকে। আবার বলছি, এই বাগডোগরা আমাদের বিমানবন্দর বাগডোগরা নয়, এটা একটা আলাদা বাগডোগরা মোড়, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল। বেলাগোপা এখান থেকে 8 কিলোমিটার। এটা অ্যাকচুয়ালি আমবাড়ি বেলাগোপা মেইন রোড। মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে হয়, তাই বেরিয়ে পড়ি অন্য রকমের এক প্রাকৃতিক স্বাদ উপভোগ করতে। বেরিয়ে পড়ি নিজের চেনা জানা গণ্ডির বাইরে, যেখানে অনাবিল সৌন্দর্য যা হাতছানি দিয়ে কাছে ডাকে। তাই আমিও ছুটতে থাকি এক অজানা পথের সন্ধানে। এই আমবাড়ির রাস্তা ধরে আসলাম, এটা এখন বাগডোগরা মোড়। এই বাগডোগরা মোড় থেকে আমি এই রাস্তাটা, লেফট সাইডের রাস্তাটা ধরবো। এটা হচ্ছে শিকারপুর চা বাগানের দিকে। এটা আমি এই দিকে রাস্তাটা ধরবো। এই দিক দিয়ে গিয়ে একটা অর্ধনির্মিত বা এখনও সেতুটা তৈরি হয়নি, মোস্ট প্রবাবলি ওটা বাঁশের একটা সাঁকো তৈরি করা আছে। ওই সাঁকোটা ক্রস করলে পরে আমি ভবানী পাঠকের মন্দিরে যাব। তো এই শিকারপুর চা বাগানের ভিতর দিয়ে অসাধারণ সিনিক বিউটি। এটা জলপাইগুড়ির একটা অন্যতম নামকরা চা বাগান। শিকারপুর চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাব হচ্ছে ভবানী পাঠকের মন্দিরে। এটা হচ্ছে সেই বাগডোগরা মোড়। চলো দেখতে থাকো আমার ব্লগ। যাব ভবানী পাঠক মন্দির। এই ডান দিকের রাস্তাটা দিয়ে ভবানী পাঠকের মন্দিরে যাব। জানি, রাস্তাটা চিনি আমি। হ্যাঁ, আগে একবার বাইক নিয়ে এসেছিলাম আমি এই সাইডে। ওকে দাদা, থ্যাংক ইউ। এই রাস্তাটা দিয়ে আমি এখন শিকারপুর চা বাগানের ভিতরে ঢুকছি। ওয়াও, তোমাদের আজকে মন ভরে যাবে চা বাগানের দৃশ্য দেখে। খুব গ্রিন চা বাগান, যদিও বা শীতকালে এখন অতটা গ্রিন হবে না, তবুও খুব সুন্দর। এনজয় করো। এক এক সময় না রাস্তায় যখন বেরোই সাইকেল নিয়ে, খুব বেশি একটা কথা বলতে ইচ্ছা করে না। আর আজকে আস্তে আস্তে একটা নিউজ পেয়ে খুব খারাপ লাগলো। আমারই এক কলিগের, তার মা এক্সপায়ার করেছে 2 দিন আগে। আজকে খবর পেলাম, খুবই মনটা বিষণ্ণ হয়ে গেল। তারপরের থেকে খুব একটা বেশি কথা বলতে ইচ্ছা করছে না আমার। কোনো সময় সবুজ অরণ্য, ধান ক্ষেত, নদী, জলধারা বা ছোট্ট একটা সাঁকো, অথবা আবার বিস্তীর্ণ চা বাগান অতিক্রম করে যায় সেই অনাবিল আনন্দের অন্বেষণে। জলপাইগুড়ি জেলার সবুজে ঘেরা চা বাগান, তার মেঠো পথ, উঁচু নিচু রাস্তা এবং এখানকার মাটির গন্ধ সব কিছুতেই কেমন যেন একটা ভালো লাগা খুঁজে পাচ্ছে। তাই শীতের হালকা আমেজ আর রোদ্দুরের ঝিকিমিকি খেলা ভালোই উপভোগ করছিলাম। তাই পথে ঢুকে পড়লাম অচেনা চা বাগানের সরু রাস্তায়। মেঠো পথ ধরে এগিয়ে যেতে থাকলাম, আর রাস্তার চা বাগানের পাশে যে ফুলগুলো, সেগুলো খুবই ভালো লাগছিল। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সারি সারি চা বাগান সবুজ দিগন্ত বিস্তৃত উপভোগ করছিলাম, এবং পথে দেখছিলাম চা বাগান থেকে কর্মীরা কাজ করে বাড়ি ফিরছিল। শিকারপুরের সবুজ বিস্তীর্ণ চা বাগান এবং শীতের ধূলিধূসর আবহাওয়া মিলেমিশে এক অপরিসীম সৌন্দর্যে যেন ধরা দিচ্ছিল আমার কাছে।
সত্যি এরকম মেঠো রাস্তা দিয়ে চলতে বেশ ভালোই লাগে। এই সামনে একটা রাস্তার কাজ চলছে, একটু ডাইভারশন করা আছে একটা বাঁশের সাঁকো দিয়ে। এই ব্রিজটা হয়ে গেলে পরে খুব সহজ হয়ে যাবে, গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আসা যাবে। এখন একটু ঘুরে আসতে হয়। এই ব্রিজটা এখন সাঁকো যেটা আছে সেটা দিয়ে বাইক ক্রস করা যায়, সাইকেল তো যাবেই। ইয়ে দাঁড়ান দাঁড়ান, এখান থেকে আর মিনিট 10 হবে ভবানী পাঠকের মন্দির। সামনে টি ফ্যাক্টরি, সামনে এখানে টি প্রসেসিং ফ্যাক্টরি, শিকারপুর চা বাগানেরই হবে। ওখান থেকে রাইট সাইড টার্ন করে চা বাগানের ভিতর ঢুকবো আমরা। চা বাগান থেকে সোজা গিয়ে ওই লেফটে গেলে পরে একটা রাস্তা বেরোবে, সেখান দিয়ে মন্দিরে পৌঁছানো যেতে পারে। চলো দেখা যাক। এই যে টি প্রসেসিং ফ্যাক্টরি, ঠিক ডান দিক দিয়ে আমরা ঢুকে যাব চা বাগানের ভিতরে আবার। চলো। ভবানী পাঠক ডাকাতের সর্দার, কিন্তু কথিত আছে সে ধনীদের কাছ থেকে ধন সম্পদ লুট করে সেটা গরিবের মধ্যে বিতরণ করত। আর দেবী চৌধুরানী ছিলেন নৌকা বহরে করে বেরোতেন, এবং সেও তিস্তা পাড়ের গরিব চাষিদের এবং গরিব প্রজাদের অনেক উপকার করতেন। সে কাহিনী তোমরা শুনেছ। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী দুজনে জোট বাঁধে এবং পরবর্তীতে ইংরেজদের সঙ্গে তারা বিদ্রোহ ঘোষণা করে। পরবর্তীতে এই ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী এই দুজনকে এই তিস্তাপাড়ের বাসিন্দারা তাদের দেবতা রূপে পূজা করে, এবং দেবী চৌধুরানী স্থাপিত অনেক মন্দির আমরা এই অঞ্চলে দেখতে পারি। প্রায় 250 বছর যাবৎ এই ভবানী পাঠক পূজিত হয় এই তিস্তাপাড়ের বাসিন্দাদের কাছে। আমরা এখন একদম ডিপ শিকারপুর চা বাগানের ভিতরে প্রবেশ করে গেছি। দেখো এই আলো আধারি ছায়া এবং তার মাঝখানে একটা সুন্দর গন্ধ, ডুয়ার্সের গন্ধ, যেটা এই চা বাগানের একটা সোদা গন্ধ মাটির, সেটা কিন্তু আমি খুব পাচ্ছি। চলো এখানে একটু দাঁড়াই। এখন একদম মাঝখানে দাঁড়িয়ে আছি শিকারপুর চা বাগানের। আমরা ওই দিক থেকে আসলাম। এই আমার ফড়িং দাঁড়িয়ে আছে। যদিও বা বাগানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এখানে বোর্ডে লেখা আছে, কিন্তু আমি সাইকেল নিয়ে ঢুকেছি। কারই বা কি অবজেকশনের থাকবে? যদি কারো অবজেকশন থাকে জানাবে, বেরিয়ে যাব। তবে সবাই মিলে ঘুরতে আসলে পরে অবশ্যই কিন্তু পারমিশনের প্রয়োজন আছে। সুন্দর ডিপ চা বাগান। এখানে একটা ফটো তুলবই। আর তোমাদেরকে বলি, এই যে সোজা এই রাস্তা থেকে আমরা আসলাম, এসে এখন
আমি এই রাস্তাটা ধরে সোজা যাব, এখানে একটা রাস্তা পাওয়া যাবে, এই রাস্তাটা উঠলে পরেই যেখানে গিয়ে উঠবে ওই দেখো একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে ওটাই ভবানী পাঠকের মন্দির। এই বিস্তীর্ণ অঞ্চলটা একটা জঙ্গলে ঘেরা ছিল। এই জঙ্গলের মধ্যে কথিত আছে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী তার প্রতিপত্তি বিস্তার করেছিল এবং তার থেকেই এখানে তারা একটা ঘাঁটি স্থাপন করেছিল এবং সেই ঘাঁটি থেকেই ইংরেজদের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল, যুদ্ধ ঘোষণা করেছিল, যেটা সন্ন্যাসী বিদ্রোহ বা সন্ন্যাসী আন্দোলন বলে ইতিহাসে খ্যাত। এই অঞ্চলে শুধু নট অনলি জলপাইগুড়ির এই অঞ্চল শুধু না, আমাদের দার্জিলিং জেলারও কিছু অংশ, ফরেস্টের ভিতরেও কিছু অংশ এই মন্দিরগুলো পাওয়া যায় যেটা সন্ন্যাসী আন্দোলনের সঙ্গে যুক্ত। চলো সামনে দেখব সেই ভবানী পাঠকের মন্দির। যদিও বা ভবানী পাঠকের মন্দির, আসল মন্দিরটি আগুনে পুড়ে নষ্ট হয়েছে, তার কিছু ভগ্নাবশেষ ছিল এবং সেটাকেই নতুন করে বিল্ড আপ করেছে সরকার। আর ভবানী পাঠক এবং দেবী চৌধুরী রানীর যে মূর্তি ছিল সেই মুখটা বেঁচে ছিল, সেই মুখটা দিয়েই নতুন করে মূর্তি হয়তো নির্মাণ করা হয়েছে। চলো গিয়ে দেখব, সঙ্গে থাকো, দেখতে থাকো ইউটোপিয়ান অরূপ। ওহো, মন্দিরের গেট বন্ধ, গেট খুলবে না? হ্যাঁ খুলবে তো নিশ্চয়ই, গেট খুলবে না? আমি তো জানতাম না এখন বন্ধ থাকে, গেট খুলবে না, ছোট গেটটা। ও হ্যাঁ, আমি তো মনটাই খারাপ হয়ে গেছিল, ভাবলাম বোধহয় দুপুরে মন্দিরটা বন্ধ থাকে। চলো ভিতরে ঢুকি, তারপরে তোমাদের সাথে দেখাই এই মন্দিরটা ঘুরিয়ে। বাড়ির থেকে প্রায় 27 কিলোমিটার দূরে, বাড়ি বলতে শিলিগুড়ি থেকে এই মন্দিরটা। যে কোনো উইকেন্ডে আমরা আসতেই পারি এই মন্দিরে, কিন্তু প্রচণ্ড ভক্তি সহকারে আসতে হবে, কারণ কি এটা মানুষরূপী দেবতা আমাদের সামনে, যার কৃতিত্ব, যার কাজ আমরা এই জন্মে দেখেছি এবং যার সাক্ষ্য ইতিহাস বহন করে। সামনে আমি দেখাচ্ছি মন্দিরের পূর্ণ অংশটা। এটা পৌরাণিক একটা মন্দির। সেই মন্দিরটা কিছুদিন আগে কোনো এক কারণে নষ্ট হয়, আর তারপরে এটা একটা নবনির্মিত মন্দির। দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দির রাজগঞ্জের এক ইতিহাসকে আমাদের সামনে দর্শায়। এই পৌরাণিক মন্দিরের অনেক ইতিহাস আছে যা আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে পেয়ে থাকি। এই মন্দিরটি শিকারপুর চা বাগানে, শিকারপুর গ্রাম পঞ্চায়েতে শিবালয় আকারে নির্মিত। এটা সন্ন্যাসী ঠাকুরের মন্দির বলেও পরিচিত। মন্দিরের ভেতরে ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর মূর্তি প্রতিষ্ঠিত আছে এবং এর চারদিকে বাঘ, শিয়াল ও অন্য মূর্তিসমূহ রাখা আছে। পাশে মা কালীর মন্দির। এই মন্দিরে বছরে 2 বার দেবী পূজিত হন। কথিত আছে ভবানী পাঠক ডাকাতের সর্দার হলেও উনি সাধুর বেশে থাকতেন। বৈকুণ্ঠপুরের রাজা দরদেব রায়কত 1728 থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে রাজত্ব করে এবং সেই সময় এই ভবানী পাঠকের মন্দির স্থাপনা করেন। আপনি পূজা করেন নাকি? কত বছর পূজা করছেন আপনি? আমার বাবার যাওয়ার হলো 40 বছর। হ্যাঁ, 40 বছর যাবত পূজা করা হলো। আচ্ছা, আমাদের বংশ পরস্পর এই সন্ন্যাসী মন্দির পূজা করতে করতে 19 জন চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি পড়ছি 20। আমিও কি বাঁচে থাকবো? আজকে না হলে কালকে ওই বাড়ি যেতে হবে। হ্যাঁ টিকিট আসলে তো যাইতে হবে অবশ্যই। আর যেখানে আমি পূজা করি ভবানী পাঠক দেবী চৌধুরানী হ্যাঁ মন্দিরের পুরোহিত, হ্যাঁ তারপরে তিস্তাবুড়ি, গঙ্গা দেবী, সিদ্ধিপুরুষ, মহলার বাঘ হচ্ছে ভবানী পাঠকের বাহন। হ্যাঁ,
আর দুই পাশে দুইটা দারোয়ান আছে, হ্যাঁ হ্যাঁ। ওনাদের হচ্ছে দেবী চৌধুরানী ভবানী পাঠকের বডিগার্ড। আচ্ছা, তাহলে ভবানী পাঠকটা কোনটা এখানে? কোন মূর্তিটা ভবানী পাঠকের? মূর্তিটা কোন মূর্তিটা? যে হাতে যে ত্রিশূলটা ছিল, হ্যাঁ। অরিজিনাল ওর হাতে ত্রিশূল ছিল না, আচ্ছা ওটা মানসিক করছে, ত্রিশূলটা ওর হাতে দিয়েছে। আচ্ছা, ভবানী পাঠক উনি হচ্ছে সন্ন্যাস, উনি বিয়ে করেন নাই, সন্ন্যাস, হ্যাঁ সন্ন্যাস। হ্যাঁ। দেবী চৌধুরানী বিপদে পড়ে ওনার পায়ে পড়ছে, উনি ওকে উদ্ধার করছে, নিজের মেয়ের মতো ওকে দেখে। আচ্ছা আচ্ছা, এই তা তোমরা শুনলে এখানে আমাদের ঠাকুর মশাইয়ের কাছ থেকে এখানকার একটা ইতিহাস। 2018 সালে রাতে মন্দিরে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং এটা বস্মীভূত হয়ে যায়। শুধু ভবানী পাঠকের এবং দেবী চৌধুরানীর মুখটাই রক্ষা পায়। পরবর্তীতে সরকারি উদ্যোগে 2022 সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ হয়। এখানে দেখা যাচ্ছে ভবানী পাঠকের এবং দেবী চৌধুরানীর সেই পুড়ে যাওয়া ভস্মীভূত মূর্তির একটা অংশ, মাথার অংশটা শুধু রক্ষা করা সম্ভব হয়েছিল, যেটা এখানে রাখা আছে। পরবর্তীতে সম্পূর্ণ সরকারি উদ্যোগে মেহগনি কাঠ দিয়ে মূর্তিগুলোকে নতুন করে নির্মাণ করা হয় এবং তা স্থাপনা করা হয়। খুব সুন্দর কাটলো দিনটা। এত ধীরে ধীরে আসলাম, খুব গায়ে হাওয়া লাগাতে লাগাতে চা বাগানের মধ্যে দিয়ে জার্নিটাকে এনজয় করতে করতে। কারণ কি, ডেস্টিনেশন কোনো গুরুত্বই রাখে না যতটা পথের আনন্দ। তো আজকে এই পর্যন্তই রাখি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ডেস্টিনেশনে, অন্য কোনো রাইডে, সাইকেল নিয়ে অথবা আবার মোটর বাইক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো, গুড বাই, টাটা।